আসসালামু আলাইকুম সবাইকে। সিআরডিমির পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মারুফ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো আমরা গতদিন পড়েছিলাম এইচএসসি আইসিটির দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক, যেটা ছিল হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। এই বিষয়টা আমরা শেষ করেছিলাম বাস টোপোলজি দিয়ে। তো আজকে আমরা সেখান থেকে শুরু করব। তো শুরু করার আগে আমি একটা জিনিস রিকল করতে চাই, যাতে তোমরা জিনিসটার সাথে রিলেট করতে পারো। যে আমরা পড়ছিলাম যে টোপোলজি কি। তো টোপোলজি বিষয়টা কি, যে একটা নেটওয়ার্ক তৈরি করতে নেটওয়ার্কের ভিতরে কি বিভিন্ন ধরনের ডিভাইসের দরকার হয়। তো একটা নেটওয়ার্ক তৈরি করার সময় এই ডিভাইসগুলোকে কোথায় কোনটাকে রাখতে হবে, একটা নেটওয়ার্ক তৈরি করার সময় কোথায় কোন ডিভাইসকে রাখতে হবে, এইটার জন্য যে জ্যামিতিক বিন্যাসটা আছে সেটাকে কি বলা হয়, নেটওয়ার্ক টোপোলজি। তো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টোপোলজি রয়েছে। তো এর মধ্যে আমরা এক ধরনের নেটওয়ার্ক টোপোলজি পড়েছিলাম এর আগের দিন, যেটা হচ্ছে বাস টোপোলজি। তো আসো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা যেটা দিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে, দেখো আজকের আমাদের আলোচনার প্রথম বিষয় হচ্ছে রিং টোপোলজি। কি রিং টোপোলজি? আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় হচ্ছে রিং টোপোলজি। এর আগের দিন আমরা দেখেছিলাম কি বাস টোপোলজি। আজকে আমরা প্রথমে আলোচনা করব কি নিয়ে, রিং টোপোলজি নিয়ে। তো দেখো রিং টোপোলজি সম্বন্ধে কি বলা আছে, যে রিং টোপোলজিতে প্রতিটি কম্পিউটার বা নোড কেবলের সাহায্যে তার পার্শ্ববর্তী দুইটি কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত হয়ে একটি লুপ বা রিং গঠন করে। এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত হয়। এই টোপোলজিতে সংকেত একটি নির্দিষ্ট দিকে ট্রান্সমিশন হয়। টোপোলজির প্রতিটি ডিভাইসে একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার থাকে। একটা রিসিভার, একটা ট্রান্সমিটার থাকে, যা রিপিটারের কাজ করে। কিসের কাজ করে? রিপিটারের কাজ করে। এক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে সংকেত একটি কম্পিউটার থেকে তার পরের কম্পিউটারের দিকে পৌঁছে দেওয়া। এখন জিনিসটাকে আমরা একটু ডিটেইলে বোঝার চেষ্টা করব। তো দেখো এই ছবিটাকে লক্ষ্য করো। এখানে যে জিনিসটা বা একটা মডেল দেয়া আছে, এটার নাম হচ্ছে রিং টোপোলজি। এটার নাম কি? রিং টোপোলজি। তো রিং টোপোলজিতে হয় কি, দেখো যে আমরা জিনিসটা জানি যে একটা নেটওয়ার্কের মাঝখানে বিভিন্ন ধরনের ডিভাইস থাকে। তো এখানেও আছে, এখানে দেখো 4টা ডিভাইস আছে। তো এখানে এই টোপোলজিতে একটা রিং তৈরি হয়। কি তৈরি হয়? রিং তৈরি হয়। তো রিং তৈরি হওয়ার মাধ্যমে এই নেটওয়ার্কটা গঠিত হয়। দেখো যেখানে প্রথম কম্পিউটারের সাথে এই যে দ্বিতীয় কম্পিউটার যুক্ত, এই দ্বিতীয় কম্পিউটারের সাথে তৃতীয় কম্পিউটার যুক্ত, তৃতীয় কম্পিউটারের সাথে চতুর্থ কম্পিউটার যুক্ত। এভাবে দেখো যে লাস্টে এসে কি হয়, এটার নাম্বার দিই আমরা 1 2 3 4। তো দেখো এখানে কি হয়, যে শেষে আমরা দেখতে পাই যে শেষ যে কম্পিউটার আছে সেটার সাথে আমার প্রথম কম্পিউটার কি পরস্পর যুক্ত। তো এভাবেই পরস্পরের সাথে একটা রিং এর মাধ্যমে যে নেটওয়ার্কটা আমরা দেখতে পাই সেটাকে আমার বলা হচ্ছে কি, রিং টোপোলজি। তো রিং টোপোলজি আমি আরেকবার বুঝাচ্ছি, যে দেখো যে এখানে যে মডেলটা আমার দেয়া আছে এটাকে বলা হচ্ছে কি, রিং টোপোলজি। রিং টোপোলজিতে কি হয়, যে অনেকগুলো ডিভাইস থাকে, এই ডিভাইসটা পরস্পরের মাঝে একটা রিং তৈরি করে। তো রিং তৈরি করার মাধ্যমে দেখো এখানে 4টা ডিভাইস আছে। তো এখানে প্রথম কম্পিউটার দ্বিতীয় কম্পিউটারের সাথে যুক্ত, দ্বিতীয় কম্পিউটার তৃতীয় কম্পিউটারের সাথে যুক্ত, আর তৃতীয় কম্পিউটার চতুর্থ কম্পিউটারের সাথে যুক্ত। তো এখানে কাজটা করে কি হিসেবে, এখানে আমার হচ্ছে ডেটা ট্রান্সমিশন হয় কিভাবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। তো দেখো এখানে এই যে প্রথম কম্পিউটার আছে না, প্রথম কম্পিউটার থেকে প্রথমে ডেটা যাবে দ্বিতীয় কম্পিউটারের দিকে। দ্বিতীয় কম্পিউটারে যখন ডেটাটা আসলো, সে কি করবে, তৃতীয় কম্পিউটারের দিকে ডেটা দিবে। তৃতীয় কম্পিউটারের দিকে যখন আসলো, তখন তৃতীয় কম্পিউটার ডেটা দিবে চতুর্থ কম্পিউটারকে। এভাবে এই টোপোলজিতে ডেটা আমার কি, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। ডেটা কি, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এখন ধরো এই প্রথম কম্পিউটারটা চাচ্ছে তৃতীয় কম্পিউটারটাকে কোনো ডেটা পাঠাবে। কি চাচ্ছে? এই প্রথম কম্পিউটারটা চাচ্ছে এই কম্পিউটারকে একটা ডেটা পাঠাবে। তো এই কম্পিউটার তখন কি করবে, এই যে প্রথম কম্পিউটারটা দ্বিতীয় কম্পিউটারকে ডেটা পাঠাবে। তো এই দ্বিতীয় কম্পিউটার কিন্তু ডেটা চায়নি, দ্বিতীয় কম্পিউটারে ডেটাটার দরকার নেই। তো সে কি করবে, ওই ডেটাটা তৃতীয় কম্পিউটারকে পাস করে দিবে এবং এই তৃতীয় কম্পিউটারটা সেটা কি গ্রহণ করবে। তো এইভাবেই যে নেটওয়ার্ক টোপোলজিটা আমার গড়ে ওঠে তাকেই বলা হয় আমার রিং টোপোলজি। কি বলা হয়? রিং টোপোলজি। তো এখানে আরেকটা কথা বলা আছে, যে টোপোলজির প্রতিটি ডিভাইসে একটি রিসিভার আর একটা ট্রান্সমিটার থাকে। তো
এই যে প্রত্যেকটা ডিভাইস দেখতেছো না, এখানে এই শুরুতে একটা রিসিভার থাকে, শেষে একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে, ট্রান্সমিটার থাকে। রিসিভারের কাজ কি? রিসিভার ডেটা গ্রহণ করে আর ট্রান্সমিটার কি করে? ডেটা পাঠিয়ে দেয়। রিসিভার ডেটা গ্রহণ করে আর ট্রান্সমিটার কি করে? ডেটা পাঠিয়ে দেয়। তো এইভাবেই যে টোপোলজিটা আমার গড়ে ওঠে সেটাকে বলা হয় কি? রিং টোপোলজি। তো এখন আমাকে একটু জানাও যে তোমরা রিং টোপোলজিটা বুঝতে পেরেছো কিনা, রিং টোপোলজি সম্বন্ধে ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরাফাত ইসলাম আবির জিজ্ঞাসা করছে এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে এইচএসসি আইসিটির দ্বিতীয় চ্যাপ্টার, ডেটা কমিউনিকেশন সিস্টেম। তার যে হচ্ছে টপিকটা আমরা পড়ছি সেটা হচ্ছে কি? নেটওয়ার্ক টোপোলজি। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদের এখনো হচ্ছে মেনশন করে দাও যাতে তোমরা যাতে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসে জয়েন করতে পারে। এখনো হয়তো বা অনেকে জয়েন করেনি। ওকে, তোমরা বলছো জি বুঝছি, ক্লিয়ার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শরীফুল শাওন জিজ্ঞেস করছো যে রিংটা কি? আচ্ছা, রিংটা হচ্ছে দেখো যে আমরা একটা টোপোলজি মডেল এখানে তোমাদের দেখাইছি। এই যে এই জিনিসটা হচ্ছে রিং টোপোলজি। তো এই যে ঘূর্ণায়মান জিনিসটা দেখতেছো না, এই যে ঘুরতেছে, ডেটা যে ঘুরতেছে বা ঘূর্ণায়মান একটা রিং দেখতেছো, এই জিনিসটাকে আমরা রিং বলতেছি। এই যে ঘুরন্ত যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলতেছি কি? রিং। তো এই রিং এর মতো একটা শেপ করে এই টোপোলজিটা আমার গঠিত হয়। মানে এই যে কম্পিউটারগুলো দেখতেছো, এই কম্পিউটারগুলো একটা রিং এর মতো হচ্ছে জালে আবদ্ধ হয়। এইভাবে একটা নেটওয়ার্ক গড়ে ওঠে, যে টোপোলজিটাকে আমরা বলবো কি? রিং টোপোলজি। আর রিং টোপোলজির রিং হচ্ছে এই ঘূর্ণায়মান অবস্থাটা। তো শাহরিয়ার শাওন তুমি কি বুঝছো কিনা, একটু শরীফুল শাওন তুমি কি বুঝছো কিনা আমাকে একটু জানাবে। আচ্ছা, নাসরিন সুলতানা বলছো যে আরেকবার একটু বুঝে যান। আচ্ছা ঠিক আছে। দেখো যে রিং টোপোলজিটা কি, যে এখানে আমরা জানি কি একটা নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ডিভাইস থাকবে। ধরো এখানে 4টা ডিভাইস আছে। তো এখানে কি হয় যে এগুলো একটা রিং শেপ ফর্ম করে। কি হয়? একটা রিং শেপ ফর্ম করে। তো এভাবে ঘূর্ণায়মান একটা অবস্থায় যুক্ত হয়, যার ফলে এটাকে ধরো প্রথম কম্পিউটার, এটা দ্বিতীয় কম্পিউটার, তৃতীয় কম্পিউটার, চতুর্থ কম্পিউটার। তো কি হবে যে এখানে প্রথমে ডেটা প্রথম কম্পিউটার থেকে দ্বিতীয় কম্পিউটারে যাবে, দ্বিতীয় কম্পিউটার থেকে তৃতীয় কম্পিউটারে আসবে, তৃতীয় কম্পিউটার থেকে চতুর্থ কম্পিউটারে আসবে। এভাবে আমার ডেটাটা ঘুরতে থাকবে। তো এইভাবে যে আমার নেটওয়ার্ক টোপোলজিটা গড়ে ওঠে, এই টোপোলজিকে আমরা বলতেছি কি? রিং টোপোলজি। তো আশা করি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আরাফাত নানক বলছো যে আই এম লেট। আচ্ছা সমস্যা নাই, তুমি লেট হইলেও কোনো প্রবলেম নাই। হচ্ছে পরবর্তীতে আমাদের এই ক্লাসটা আমাদের পেজে, গ্রুপে এবং ইউটিউবে আপলোড করা হবে, তখন তুমি দেখে নিতে পারো। ওকে ঠিক আছে। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। ওকে, তো দেখো যে আমরা এবার দেখবো যে রিং টোপোলজির সুবিধা। আমরা যে রিং টোপোলজি সম্বন্ধে পড়লাম, এই রিং টোপোলজির সুবিধাগুলো কি কি। প্রথমে দেখো, এই নেটওয়ার্কে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। এই নেটওয়ার্কে কিসের প্রয়োজন হয় না? কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। তো সার্ভার জিনিসটা কি, এই সম্বন্ধে আমি তোমাদের আগেও বলেছি, আমি আরেকবার রিপিট করছি। যে ধরো কোনো একটা নেটওয়ার্কে সবগুলো তথ্য একটা জায়গায় স্টোর করা হয়। কি করা হয়? স্টোর করা হয়। ধরো এটা একটা নেটওয়ার্ক, এখানে ধরো 5টা কম্পিউটার আছে, 1 2 3 4 5। তো ধরো এখানে হচ্ছে আমার 5টা কম্পিউটার আছে। তো এই যে 4টা কম্পিউটার নিচে দেখতেছো, এই 4টা কম্পিউটারের কাছে কোনো ডেটা থাকে না। ডেটা থাকে কার কাছে? এর কাছে। যখন এরকম একটা সিস্টেম আমরা দেখতে পাবো, তখন এই যে কম্পিউটারটা আছে না, এটাকে সার্ভার বলা হবে। মানে কি? সব রকম ডেটা একটা ডিভাইসের মাঝখানে যখন স্টোর করা থাকবে, তখন সেই ডিভাইসটাকে আমরা কি বলবো? সার্ভার বলবো। তো এখানে আমরা এই রিং টোপোলজির ক্ষেত্রে কোনো সার্ভার দেখতে পাই না। মানে কি? যেখানে প্রত্যেকটা কম্পিউটারই প্রত্যেকটা কম্পিউটারকে ডেটা দিতে পারে বা ডেটা সেখান থেকে নিতে পারে। তো এর জন্য মানে এই রিং টোপোলজির জন্য কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। তো দ্বিতীয়তে আসো যে কোনো নোডকে ডেটা আদান প্রদানের জন্য কেন্দ্রীয় কোনো কম্পিউটারের উপর নির্ভর করতে হয় না। অর্থাৎ প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশনে সমান গুরুত্ব পায়। এই যে যেটা আমরা বলে আসলাম যে এখানে আমার কোনো সার্ভার কম্পিউটারের দরকার হয় না, তাই প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটারে ডেটা আদান প্রদান হতে পারে। এরপর দেখো, টুইস্টেড পেয়ার কেবলগুলো সস্তা এবং সহজেই পাওয়া যায়, অতএব ইনস্টলেশন খরচ খুব কম। তো এই যে আমরা রিং টোপোলজি তৈরি করতেছি না, চিত্রটা দেখো, এখানে
একটা তারের মাধ্যমে যে কম্পিউটারগুলো যুক্ত হয়েছে না, এই তারগুলোকে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই তারগুলোকে কি বলা হচ্ছে? টুইস্টেড পেয়ার কেবল। তো এই তারগুলো বা টুইস্টেড পেয়ার কেবলগুলো অনেক সস্তা, তাই এই রিং টোপোলজিটা তৈরি করা আমাদের জন্য কি অনেক ইজি। তো এটাই বলা হয়েছে যে টুইস্টেড পেয়ার কেবলগুলো অনেক সস্তা এবং সহজে পাওয়া যায়, অতএব ইনস্টলেশন খরচ খুব কম। যেহেতু এই তারগুলো সস্তা, তাই এই একটা নেটওয়ার্ক তৈরি করা আমাদের জন্য খুব সোজা। তারপর বলতেছে যে সংকেত একমুখী হওয়ায় ডেটা কলিশন বা সংঘর্ষ হয় না। তো দেখো, জিনিসটা বোঝার জন্য আমি আবার চিত্রে আসি। এখানে বলতেছে সংকেত একমুখী হওয়ায় ডেটা কলিশন হয় না। সংকেত কিভাবে একমুখী? এই নেটওয়ার্কে বা এই টোপোলজিতে আমার কি হয় দেখো, প্রথমে ডেটা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যায়, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যায়, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে আসে। তো এখানে দেখো ডেটা কিন্তু একটা দিকে ঘুরতেছে। তুমি যদি একসাথে দুই দিকেই ডেটা দিতে চাও, মানে এই কম্পিউটার থেকে একসাথে এখানেও দিবে, এই কম্পিউটার থেকে একসাথে এখানে দিবে, এটা কিন্তু সম্ভব না। এই টোপোলজিতে আমরা কি দেখতে পাই? ডেটাটা একদিকেই ঘুরতেছে, বারবার একই দিকে ঘুরতেছে। তো এই জন্যই বলা হচ্ছে যে এখানে সংকেত একমুখী হওয়ায় ডেটা কলিশন বা সংঘর্ষ হয় না। যেহেতু এখানে ডেটা একদিকে ঘুরে, তাই ডেটাগুলো একসাথে কোনো সংঘর্ষ হয় না। যদি দেখো যে ডেটা এই দিকে প্লাস এই দিকে একসাথে যাইতো, তাহলে এই জায়গাটায় আসার যখন ডেটাগুলো এখানে আসতো তখন একটা সংঘর্ষ হইতো। আমি আবার বলি যে ধরো এই কম্পিউটার থেকে ডেটা এই দিকেও যাচ্ছে, আবার এই কম্পিউটার থেকে ডেটা এই দিকেও যাচ্ছে। তো দেখবা যে একটা জায়গায় আসার পর এই দিকের ডেটা আর এই দিকের ডেটা মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে। তো এই জিনিসটাই এই রিং টোপোলজিতে হয় না। যেহেতু কি আমার এই ডেটার যে ট্রান্সমিশন এটা একমুখী, তাই এখানে আমার ডেটার কোনো কলিশন বা সংঘর্ষ হয় না। তো এটাই বলা হয়েছে যে সংকেত একমুখী হয়, ডেটা কলিশন বা সংঘর্ষ এখানে আমরা দেখতে পাই না। ওকে, আচ্ছা শৈশব সাহা জিজ্ঞেস করেছিলে সার্ভার কি, সার্ভার সম্বন্ধে কি তুমি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, আরাফাত ইসলাম আবির বলছো ইনস্টলেশন কি? আচ্ছা, ইনস্টলেশন হচ্ছে মানে এই যে তুমি একটা নেটওয়ার্ক তৈরি করতেছো, এই নেটওয়ার্ক তৈরি করাকেই বলা হচ্ছে ইনস্টলেশন। আচ্ছা, শৈশব সাহা তুমি কি সার্ভার সম্বন্ধে বুঝতে পেরেছো কিনা আরেকবার আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তানভীর আহমেদ জিজ্ঞেস করছো ভাইয়া সেকেন্ড কম্পিউটার ছাড়া কি তৃতীয় কম্পিউটারে ডেটা যাবে না? না, সেকেন্ড কম্পিউটার ছাড়া তৃতীয় মানে এখানে যে তৃতীয় কম্পিউটারটা আছে সেটা ডেটা যাবে না। প্রথমে প্রথম কম্পিউটার থেকে দ্বিতীয় কম্পিউটারে যাবে, দ্বিতীয় কম্পিউটার থেকে তৃতীয় কম্পিউটার, এভাবে সিরিয়ালি এখানে ডেটা ঘুরতে থাকে। তো এর ফলে তুমি যদি চাও যে প্রথম থেকে তৃতীয়তে দিবা, এটা এখানে সম্ভব হয় না। আচ্ছা, শৈশব সাথে তুমি বুঝতে পারো না যেহেতু সার্ভার নিয়ে আমি আরেকবার বলছি। সার্ভার জিনিসটা কি? ধরো এখানে আমার কি, ধরো এখানে 5টা আমার কম্পিউটার আছে। তো সার্ভারটা হচ্ছে এমন একটা জিনিস যে ধরো এখানে 1 2 3 4 5 6টা কম্পিউটার আছে। তো এখানে 6টা, এই যে 5টা কম্পিউটার নিচে দেখতেছো, ধরে নাও যে এদের কাছে কোনো ডেটা নাই। তো এদের যদি কোনো ডেটার দরকার হয়, এদেরকে এই কম্পিউটারের কাছে যেতে হয়। এই 5টা কম্পিউটার, নিচের 5টা কম্পিউটারের যদি কোনো তথ্য দরকার হয়, তাহলে তাদের এই কম্পিউটারের কাছে যাইতে হয়। তো তখন আমরা এই কম্পিউটারকেই বলবো হচ্ছে সার্ভার। মানে যে ডিভাইসের কাছে সব রকমের তথ্য স্টোর করা থাকে এবং অন্য ডিভাইসগুলো সেই ডিভাইসের থেকে তথ্য নেয়, তখন আমরা সেই ডিভাইসটাকে কি বলবো? সার্ভার বলবো। আর আমরা এই রিং টোপোলজির ক্ষেত্রে কোনো সার্ভার দেখতে পাই না, কারণ কি এখানে প্রত্যেকটা কম্পিউটারের কাছে আলাদা আলাদা তথ্য আছে, এই জন্য এদের কোনো নির্দিষ্ট সার্ভারের দরকার হয় না। তো এবার তুমি সার্ভারটা নিয়ে বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা কম্পিউটারের কাছে আলাদা আলাদা তথ্য আছে, এই জন্য এদের কোনো নির্দিষ্ট সার্ভারের দরকার হয় না। আচ্ছা, তানভীর আহমেদ ফাহিম বলছো যে ট্রান্সমিশন কি ভাই, এটা বুঝতে পারিনি। আচ্ছা, ট্রান্সমিশন জিনিসটা হচ্ছে যে ধরো যে এটা তোমার একটা ফোন, এটা আরেকটা ফোন, হ্যাঁ, এটা একটা মোবাইল ফোন, এটা আরেকটা মোবাইল ফোন। তো এখান থেকে এই মোবাইল থেকে এই মোবাইলে তুমি একটা ডেটা পাঠাতে চাচ্ছ। তো এই যে মাধ্যমে বা এই যে এই ফোন থেকে এই ফোনে যে ডেটাটা যাচ্ছে না, একেই বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যের যে পরিবহন, এটাকেই বলা হচ্ছে আমার ডেটা ট্রান্সমিশন। আচ্ছা, তানভীর আহমেদ ফাহিম কি বুঝতে পেরেছো কিনা ট্রান্সমিশন নিয়ে? এটা একটু আমাকে জানাও যে ট্রান্সমিশন নিয়ে তুমি ক্লিয়ার কিনা। এটাকে বলা হচ্ছে আমার ডেটা ট্রান্সমিশন।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি দেখবো যে রিং টোপোলজির অসুবিধাগুলো কি কি। দেখো রিং টোপোলজির অসুবিধা নিয়ে এবার আমরা জানবো। প্রথমত দেখো যে নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অকার্যকর হয়ে যায়। আমরা এখানে দেখতেছি এই নেটওয়ার্কের মাঝখানে অনেকগুলো কম্পিউটার আছে, তো এই নেটওয়ার্কের মাঝখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে এই পুরো নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে, এই নেটওয়ার্ক তখন আর চলে না। আচ্ছা এটা গেল হচ্ছে আমার প্রথম অসুবিধা। দ্বিতীয়টা কি দেখো, রিং টোপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের কোনো সমস্যা নিরূপণ বেশ জটিল। ধরো এই নেটওয়ার্কের মধ্যে মানে এই রিং টোপোলজির মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, তো এই সমস্যাটা খুঁজে বের করা কি অনেক কঠিন, এটা একটা অসুবিধা। এরপর দেখো যে নেটওয়ার্কের কোনো কম্পিউটার সংযোজন বা অপসারণে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। ধরো এই রিং টোপোলজির মাঝখানে তোমার 5টা কম্পিউটার আছে, তো তুমি এই 5টা কম্পিউটারের মাঝখানে একটা কম্পিউটার আরো অ্যাড করে দিছো বা একটা কম্পিউটার ওখান থেকে সরাই নিছো। এই কাজটা যদি এই নেটওয়ার্কের মাঝখানে তুমি করো তাহলে দেখবা এই নেটওয়ার্কটা বা এই নেটওয়ার্ক টোপোলজিটা অকার্যকর হয়ে পড়ছে বা এই নেটওয়ার্কটা তখন চলবে না। তো এটাই বলা হয়েছে যে নেটওয়ার্কে কোনো কম্পিউটার সংযোজন বা অপসারণ করা হলে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। এটা হচ্ছে আমার 3 নম্বর অসুবিধা। 4 নম্বরটি কি দেখো, ডেটা ট্রান্সমিশনের প্রয়োজনীয় সময় সরাসরি নোডের সংখ্যার সাথে সমানুপাতিক। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়লে ডেটা ট্রান্সমিশনের সময় বেড়ে যায়। ধরো তোমার একটা রিং টোপোলজির মাঝখানে 4টা কম্পিউটার আছে, তো 4টা কম্পিউটারে ডেটা যাইতে বা ডেটা ট্রান্সমিট হইতে যে সময় লাগবে, তুমি যদি এখানে 5টা কম্পিউটার অ্যাড করো তাহলে এতে সময় আরো বেশি লাগবে। অর্থাৎ তুমি এই নেটওয়ার্কের মাঝখানে যত কম্পিউটার অ্যাড করবা তত তোমার কি সময় বেশি লাগবে ডেটা ট্রান্সমিট হইতে। তো এখানে কি বলা হয়েছে দেখো যে ডেটা ট্রান্সমিশনের প্রয়োজনীয় সময় সরাসরি নোডের সংখ্যার সাথে সমানুপাতিক। অর্থাৎ এটাই বোঝানো হচ্ছে যদি তুমি নোড অর্থাৎ ডিভাইস বাড়াও এই নেটওয়ার্কের মাঝখানে, যদি তুমি ডিভাইস বাড়াও তাহলে কি হবে, তোমার সময় মানে ডেটা ট্রান্সমিশনের সময় বেশি লাগবে। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা ট্রান্সমিশনের সময় বেশি লাগবে, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য পৌঁছাইতে বেশি সময় লাগবে। এটাই বলছে যে নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়ালে ডেটা ট্রান্সমিশনের সময়ও বেড়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছো 4 নম্বরটা। এরপর বলা হচ্ছে যে রিং টোপোলজির জন্য বেশ জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার ব্যবহৃত হয়। তো তোমরা যদি এই রিং টোপোলজি তৈরি করতে চাও বা রিং টোপোলজি নেটওয়ার্কটাকে তৈরি করতে চাও তাহলে একটা সফটওয়্যারের দরকার হবে, সেই সফটওয়্যারটা বেশ জটিল। তো এই জন্য এটা একটা রিং টোপোলজির অসুবিধা বলা হচ্ছে। এরপর দেখো যে একমুখী বৃত্তাকার পথে নোডসমূহ সংযুক্ত থাকার কারণে সরাসরি ডেটা প্রেরণ করা যায় না, ফলে সংকেত আদান প্রদান ধীর গতি সম্পন্ন হয়। এই জিনিসটা আমি একটু বোঝাই বলি। এখানে বলা হচ্ছে দেখো এই নেটওয়ার্কটা কি একটা রিং শেপ করছে না, তো এর ফলে হয় কি যে তুমি চাইলে প্রথম কম্পিউটার থেকে তৃতীয় কম্পিউটারে বা চতুর্থ কম্পিউটারে তথ্য দিতে পারবা না। তো প্রথম কম্পিউটার থেকে প্রথমে দ্বিতীয় কম্পিউটারে যাবে, দ্বিতীয় কম্পিউটার থেকে তৃতীয় কম্পিউটারে যাবে। তো এইভাবে মানে একটার পর এক যেহেতু সিরিয়ালি ডেটা যায় আমার, এই জন্য এতে আমার কি এই সংকেত আদান প্রদান বা ডেটা আদান প্রদান অনেক ধীর গতির হয়, ডেটা আদান প্রদান অনেক ধীর গতির হয়। যেহেতু আমি চাইলে প্রথম কম্পিউটার থেকে তৃতীয় কম্পিউটারে ডেটা পাঠাতে পারতেছি না, তো এই জন্যই মানে সিরিয়ালি যেহেতু আমার ডেটাগুলো পৌঁছাতে হচ্ছে, তো এই জন্যই এই নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনটা আমার কি হয় ধীর গতি সম্পন্ন হয়, মানে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা যাইতে অনেক সময় লাগে। তো এটাও আমার এই রিং টোপোলজির একটা অসুবিধা। তো রিং টোপোলজির অসুবিধাগুলো কি তোমরা বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, ওকে সবাই বলছো ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা সামনের দিকেই গেলাম। ওকে তো দেখো এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টার টোপোলজি। আমরা বাস টোপোলজি পড়েছি, রিং টোপোলজি পড়েছি, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি স্টার টোপোলজি। এবার এটার নাম হচ্ছে আমাদের কি স্টার টোপোলজি। ওকে তো দেখো স্টার টোপোলজি জিনিসটা কি। স্টার টোপোলজির সকল হোস্ট বা নোড একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। কেন্দ্রীয় ডিভাইসটি হাব, সুইচ বা সার্ভার কম্পিউটারও হইতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হইতে পারে যে স্টার টোপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস নিচের কোনটি। তো স্টার টোপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস কোনটি কোনটি হইতে পারে? হাব, সুইচ বা সার্ভার কম্পিউটার। স্টার টোপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস কোনটা কোনটা হইতে পারে?
হাব, সুইচ বা সার্ভার কম্পিউটার, অর্থাৎ নোড এবং কেন্দ্রীয় ডিভাইসের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ থাকে। এই জিনিসটা একটু মার্ক করে রাখো, এটা আমি পরে বোঝাচ্ছি। তো এখানে কি থাকে দেখো, যে নোড এবং কেন্দ্রীয় ডিভাইসের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ থাকে। এই টোপোলজিতে সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। এই টোপোলজিতে সংকেত প্রবাহ আমার কিরকম, দ্বিমুখী। আমরা স্টার টোপোলজিতে দেখে আসছি যে সংকেত প্রবাহটা হয় একমুখী, সরি রিং টোপোলজিতে দেখে আসছি যে সংকেত প্রবাহটা হয় একমুখী, আর স্টার টোপোলজিতে দেখতেছি যে এখানে আমার সংকেত প্রবাহটা কি, দ্বিমুখী। কম্পিউটারগুলোর সংযোগের জন্য কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়। তো এখানে আমরা যে কম্পিউটারগুলোকে একত্রে সংযুক্ত করব, এর জন্য কি ব্যবহৃত হয়, কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়। স্টার টোপোলজিতে হাব বা সুইচগুলো মূলত ফিজিক্যাল সংযোগ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। স্টার টোপোলজি নেটওয়ার্ক বাস্তবায়নের সবচেয়ে জনপ্রিয় টোপোলজি। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সবসময় মনে রাখবে যে টোপোলজির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় টোপোলজি কোনটা, স্টার টোপোলজি। এই জিনিসটা অলওয়েজ মনে রাখবে যে যতগুলো তোমরা টোপোলজি পড়বা বা পড়ছো, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টোপোলজি কোনটা, স্টার টোপোলজি। অর্থাৎ এই স্টার টোপোলজি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই টোপোলজিতে কোনো প্রেরক নোড সংকেত প্রেরণ করতে চাইলে তা প্রথমে হাব বা সুইচে পাঠিয়ে দেয়, এরপর হাব বা সুইচ সেই সংকেতকে প্রাপক নোডে পাঠিয়ে দেয়। এখন আমরা লিখিত জিনিসটা পড়লাম, এখন আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে এখানে কি হয়েছে আসলে। তো দেখো, এটা হচ্ছে আমার একটা, এই যে চিত্রটা দেখতেছো, এই যে চিত্রটা দেখতেছো এখানে, এটা হচ্ছে আমার একটা স্টার টোপোলজির চিত্র। দেখো এখানে কয়টা কম্পিউটার আছে, 1 2 3 4 5 6, এখানে আমার 6টা কম্পিউটার আছে। 6টা কম্পিউটার একটা হাব বা সুইচের মাধ্যমে যুক্ত আছে পরস্পর। দেখো এখানে হাব বা এই জিনিসটাকে ধরে নাও তোমরা হাব, এই জিনিসটা কি, হাব। তো এই হাবের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত, এই হাবের সাথে কি, প্রত্যেকটা কম্পিউটার যুক্ত। তো এইভাবে যে টোপোলজিটা আমার গড়ে উঠছে, এই টোপোলজিটাকে বলা হচ্ছে কি, স্টার টোপোলজি। এখানে আরেকটা কথা বলা হয়েছিল যে এই টোপোলজিতে সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। কি হয়, এই টোপোলজিতে সংকেত প্রবাহ দ্বিমুখী হয়, অর্থাৎ এই কম্পিউটার চাইলে হাব থেকে কোনো তথ্য নিতে পারে। ধরো এই কম্পিউটার চাইলে হাব থেকে কোনো তথ্য নিতে পারে, আবার চাইলে কোনো তথ্য এই হাবকে দিতেও পারে। তো এই জন্যই বলা হচ্ছে যে এখানে তথ্যের আদান প্রদানটা কিরকম, দ্বিমুখী। এখানে প্রত্যেকটা কম্পিউটারই চাইলে তথ্য এই হাব থেকে নিতেও পারবে, আবার যদি চায় তাহলে তথ্য এই হাবকে দিতেও পারবে। তো এই টোপোলজিটা কাজ করে কিভাবে, মানে কার্য পদ্ধতিটা একটু বুঝাই। দেখো ধরো এই কম্পিউটার চাইতেছে এই যে এই কম্পিউটারকে একটা তথ্য পাঠাবে, এই কম্পিউটার চাইতেছে এই কম্পিউটারকে একটা তথ্য পাঠাবে। তো প্রথমে সে কি করবে, দেখো যে এই কম্পিউটারটা প্রথমে এই হাবকে, এই যে হাবটা দেখতেছো না, এই হাবকে সেই তথ্যটা পাঠাবে। এই কম্পিউটারে দেখো জিনিসটা আবার বুঝো, যে এই কম্পিউটার চাইতেছে এই কম্পিউটারকে একটা তথ্য পাঠাবে। তো তখন প্রথমত সে কি করবে, হাবকে সেই তথ্যটা দিবে। কাকে তথ্যটা দিবে, হাবকে তথ্যটা দিবে। তো এই হাব তখন কি করবে, এর থেকে তথ্য নেওয়ার পর এই কম্পিউটারকে তথ্য পৌঁছাই দিবে। তো এখানে হাবকে তুমি যানবাহনের সাথে তুলনা করতে পারো। ধরো তোমার কোথাও একটা যাইতে হবে, তো তখন তুমি মানে কি করো, একটা যানবাহনে উঠো, ধরো রিক্সায় উঠো, রিক্সায় করে সেখানে পৌঁছাই যাও। তো এখানে হাবটা হচ্ছে সেই রিক্সা। তো এখানে কি হয়, যে এই প্রথম কম্পিউটার এই যে এই কম্পিউটারে তথ্য পাঠাতে চাইতেছে, তো কি হবে, যে এই কম্পিউটারটা এই হাবকে সেই তথ্যটা দিবে, এই হাব কি করবে, সেই তথ্যটা এর কাছ থেকে নিয়ে এখানে পৌঁছাই দিবে। তো এইভাবেই যে আমার টোপোলজিটা গড়ে ওঠে, এটা হচ্ছে আমার স্টার টোপোলজি। তো স্টার টোপোলজিটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আরাফাত নানক বলছে টোপোলজি কি একটু বিশ্লেষণ করে দিলে ভালো হতো। আচ্ছা, টোপোলজিটার জিনিসটা কি, দেখো আমি আরেকবার বলি, যেহেতু আমি রিকল করছি আরেকবার বলতেছি, যে টোপোলজিটা হচ্ছে যে ধরো একটা নেটওয়ার্ক তুমি তৈরি করবা। তো নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইস প্রয়োজন হয়। একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য তোমার বেশ কিছু ডিভাইসের প্রয়োজন হয়। তো এই নেটওয়ার্ক তৈরি করার জন্য তুমি কোন ডিভাইসকে কোথায় রাখবা, কোন ডিভাইসকে কোন ডিভাইসের সাথে সংযুক্ত করবা, এর একটা জ্যামিতিক বিন্যাস দরকার। তো এই যে জ্যামিতিক বিন্যাস, এটাকেই বলা হচ্ছে আমার টোপোলজি। তো আরাফাত নানক তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আর বাকি সবাই বুঝছো যে হ্যাঁ বাকি সবাই স্টার টোপোলজি বুঝতে পেরেছো? ওকে,
আচ্ছা, সোহান তানভীর বলছো ভাইয়া কোএক্সিয়াল কেবল কি? আচ্ছা, কোএক্সিয়াল কেবল হচ্ছে এক ধরনের তার বা কেবল যেটার মাধ্যমে ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সমিট করা হয় বা পাঠানো হয়। কোএক্সিয়াল কেবল কি? এটা হচ্ছে এক ধরনের তার বা কেবল যার মাধ্যমে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানো হয় বা ট্রান্সমিট করা হয়। আচ্ছা সোহান তানভীর, তুমি কি বুঝতে পেরেছো কিনা আরেকবার একটু বলো আমাকে। আচ্ছা আবু সাইদ মেজবা আরেকবার বুঝতে চেয়েছো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাচ্ছি জিনিসটা। দেখো যে স্টার টপোলজিটা কি, যে এখানে প্রত্যেকটা ডিভাইস একটা হাব বা সুইচ বা সার্ভারের মাধ্যমে যুক্ত থাকে। এই যে এখানে দেখতেছো না, এই মাঝখানে হাব বা সুইচ বা সার্ভারের মাঝখানে যুক্ত থাকে। তো এটা হচ্ছে এটা মানে সবগুলো ডিভাইসের কেন্দ্রে থাকে। তো এই হাব বা সুইচ বা সার্ভারের মাধ্যমে এই কম্পিউটারগুলো যুক্ত আছে। তো ধরো এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে একটা তথ্য পাঠানো লাগবে, তো কি করবে যে এই কম্পিউটার প্রথমে হাবকে তথ্যটা দিবে, হাব কি করবে এর থেকে তথ্যটা নিবে, নেওয়ার পর এই তথ্যটা নিয়ে সে এই কম্পিউটারে পৌঁছে দিবে। তো এইভাবেই যে নেটওয়ার্কটা আমার গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে আমার স্টার টপোলজি নেটওয়ার্ক। আচ্ছা এমডি আবু সাইদ মেজবা, তুমি কি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা বাকি সবাই আশা করি বুঝতে পেরেছো। ওকে, মেজবা বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে এগোই। আচ্ছা তো এবার আমরা আসবো হচ্ছে স্টার টপোলজির সুবিধা নিয়ে। তো দেখো এখানে কি হয়, এই টপোলজিতে কোনো একটা নোড নষ্ট হলেও নেটওয়ার্কের বাকি নোডগুলো কার্যকর থাকে। এটার মানে কি বোঝাচ্ছে, যে ধরো এই নেটওয়ার্কের মাঝখানে একটা ডিভাইস নষ্ট হয়ে গেল, তো এইটা নেটওয়ার্কে কোনো ইফেক্ট ফেলবে না, তখন এই নেটওয়ার্কটা কাজ করতেই থাকবে, কোনো সমস্যা হবে না। তো এটা একটা সুবিধা। তারপর বলা হয়েছে দেখো যে এই টপোলজিতে টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল এবং ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায়। মানে এই কেবলগুলা বা এই তারগুলাকে তুমি এই টপোলজিতে ব্যবহার করতে পারবা। এরপর বলা হয়েছে দেখো যে কোনো সময় নোড যুক্ত বা বাদ দেওয়া যায়, এতে নেটওয়ার্ক প্রভাবিত হয় না। তো এই নেটওয়ার্কে তুমি চাইলেই যে কোনো একটা কম্পিউটার হুট করে মাঝখানে ঢুকাই দিতে পারবা, কোনো সমস্যা নেই। আবার চাইলে একটা কম্পিউটারকে তুমি নেটওয়ার্ক থেকে সরায় নিতে পারবা, এতে নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়বে না। আচ্ছা এরপর বলা হয়েছে যে কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক হচ্ছে রক্ষণাবেক্ষণ বা সমস্যা নিরূপণ করা সহজ হয়। তো জিনিসটা হচ্ছে যে এই নেটওয়ার্কটা রক্ষণাবেক্ষণ বলতে এই নেটওয়ার্কের যত্ন নেওয়া, যা বোঝায় আর কি। তো কেন্দ্রীয়ভাবে এই নেটওয়ার্কটাকে রক্ষণাবেক্ষণ করা আর সমস্যা নিরূপণ করা সহজ। সমস্যা নিরূপণ করা বলতে ধরো এই নেটওয়ার্কে কোনো একটা সমস্যা হয়েছে, তো তুমি যদি চাও তাহলে চাইলে খুব সহজে এখান থেকে সেই সমস্যাটা খুঁজে বের করতে পারবা। আচ্ছা তারপর দেখো বলছে যে ডেটা চলাচলের গতি বেশি। এখানে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে ডেটা যাচ্ছে এটার গতি অনেক বেশি। তো এরপর বলছে দেখো যে ডেটা চলাচলে কলিশন হওয়ার সম্ভাবনা কম। তো এখানে কি হয়েছে যে একটা কম্পিউটার থেকে ডেটা আরেক দিকে যাচ্ছে, তো আরেকটা কম্পিউটার থেকে ডেটা আরেক দিকে আসতেছে। এখানে দুই দিক থেকে ডেটা আসার ফলে যে সংঘর্ষ হওয়ার যে একটা প্রবণতা, এই জিনিসটা এখানে আমরা দেখতে পাই না, এটাই বলা হয়েছে। এরপর বলা হয়েছে দেখো যে সুইচ ব্যবহারের কারণে বাস বা রিং টপোলজির তুলনায় এর ডেটা নিরাপত্তা বেশি। এখানে আমরা হচ্ছে এর আগে পড়ে আসছি যে এই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা সুইচ বা হাব বা সার্ভার ব্যবহার করে থাকি। এইগুলো ব্যবহার করার ফলে এই যে স্টার টপোলজিটা, এই স্টার টপোলজির নিরাপত্তা বা সিকিউরিটিটা অনেক বেশি। এখন অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া সুইচ কি? এইটা হচ্ছে আমি নেটওয়ার্ক ডিভাইসের মাঝখানে তোমাদেরকে পড়াইছি। তো সুইচ সম্বন্ধে যদি তোমরা ডিটেইল জানতে চাও তাহলে তোমরা একটু কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নিবা। তো এই নেটওয়ার্কে আমরা কি ব্যবহার করি? সুইচ ব্যবহার করি, হাব ব্যবহার করি অথবা কেন্দ্রীয় সার্ভার ব্যবহার করি। ওকে, এরপর বলা হয়েছে দেখো যে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতি স্বাভাবিক থাকে। তো এখানে দেখো যে ধরো এই নেটওয়ার্কের মাঝখানে হঠাৎ করে তুমি একটা কম্পিউটারকে অ্যাড করছো, ধরো 5টা কম্পিউটার আছে, তুমি একটা কম্পিউটারকে অ্যাড করে দিয়ে 6টা কম্পিউটার করছো। তো এর ফলেও এই নেটওয়ার্কে যে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ডেটা যাওয়ার যে গতি, এই গতিটা কখনো স্লো হবে না। তো এটাই বলা হচ্ছে যে কম্পিউটারের সংখ্যা যদি কম্পিউটারের সংখ্যা যদি তুমি বৃদ্ধি করো তাহলেও ডেটা ট্রান্সমিশনের গতি কি থাকে? স্বাভাবিক থাকে, কোনো পরিবর্তন হয় না। তো আশা করি স্টার টপোলজির সুবিধাগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। স্বাভাবিক থাকে, কোনো পরিবর্তন হয় না। তো আশা করি স্টার টপোলজির সুবিধাগুলো বুঝতে পেরেছো। যদি না ওকে
আচ্ছা, এবার আসবো স্টার টোপোলজির অসুবিধায়। তো অসুবিধাগুলো কি কি দেখো, যে এই টোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটি নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয়ে যায়। এখানে বলছে এই টোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক আমার অকার্যকর হয়ে যাবে। তো এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে দেখো এই টোপোলজির ক্ষেত্রে আমরা একটা কেন্দ্রীয় ডিভাইস ইউজ করি, সেটা কি হইতে পারে, হাব হইতে পারে, সুইচ হইতে পারে, বা কেন্দ্রীয় সার্ভার হইতে পারে। তো এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যায়, এটাই বলা হয়েছে এখানে। এরপর দেখো যে স্টার টোপোলজিতে প্রচুর পরিমাণে কেবল এবং কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয়, বিধায় এটি ব্যয়বহুল। যেহেতু আমার এই স্টার টোপোলজি যখন আমরা তৈরি করব, তো এখানে অনেকগুলা কেবল দরকার হয়। যখন আমরা স্টার টোপোলজি তৈরি করতেছি তখন আমাদের এখানে কি দরকার হয়, অনেকগুলো কেবলের দরকার হয়। তো এর ফলে এই যে স্টার টোপোলজি তৈরি করাটা আমাদের জন্য অনেক ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে। তো এটাই বলা হয়েছে যে স্টার টোপোলজিতে প্রচুর পরিমাণে কেবল এবং কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয় বলে এটি অনেক ব্যয়বহুল। তো এটা একটা অনেক বড় অসুবিধা। তারপর দেখো কি বলা হয়েছে, যে নেটওয়ার্কের কার্যক্ষমতা কেন্দ্রীয় ডিভাইসের উপর নির্ভর করে। এখন দেখো তোমার সুইচটা যদি উন্নত মানের হয় বা হাবটা যদি উন্নত মানের হয় তাহলে তোমার এই নেটওয়ার্কটা ভালো হবে। যদি তা না হয় তাহলে এই নেটওয়ার্কটা অত বেশি ভালো হবে না, বা ডেটা ট্রান্সমিশন রেটটা এখানকার ভালো হবে না। তো এটাই বলা হয়েছে যে নেটওয়ার্কের কার্যক্ষমতা কেন্দ্রীয় ডিভাইসের উপর নির্ভর করে। অর্থাৎ এই যে এই নেটওয়ার্কে তুমি যে হাব বা সুইচ বা কেন্দ্রীয় সার্ভার ইউজ করতেছো, এইটার কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে এই নেটওয়ার্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে না বা ভালো হবে না। তো এটাই বলা হচ্ছে এখানে। এরপর বলা হচ্ছে দেখো যে নোড সমূহ পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান প্রদান করতে পারে না। মানে এই কম্পিউটারের মধ্যে তো এই নেটওয়ার্কের মাঝখানে তো অনেকগুলো ডিভাইস লাগে। ধরো এই নেটওয়ার্কের মাঝখানে 10টা ডিভাইস আছে। তো এখানে প্রথম কম্পিউটার চাইলেই সে 10 নাম্বার কম্পিউটারকে তথ্য দিতে পারবে না, মানে সরাসরি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় না। তো এই বিষয়টা একটু আরেকবার ক্লিয়ার হয়ে আসি। দেখো যে এটা হচ্ছে আমার এই নেটওয়ার্কের মডেল, এ চাইতেছে এই কম্পিউটারকে একটা তথ্য দিবে। তো তাকে কি করতে হবে, এই কম্পিউটারটা কিন্তু চাইলে ডিরেক্ট এই কম্পিউটারকে তথ্য দিতে পারবে না, প্রথমে তার তথ্য পাঠাতে হবে এই সুইচে বা হাবে। তো এই হাবটা কি করবে, তখন এই কম্পিউটারকে তথ্য পৌঁছাবে। তো এই জন্যই বলা হয়েছে দেখো যে নোড সমূহ পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান প্রদান করতে পারে না। কার মাধ্যমে আদান প্রদান করতে পারে, প্রথমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য যাওয়ার জন্য প্রথমে তথ্য দিতে হয় আমার কাকে, ওই সুইচ বা হাবকে। সেই সুইচ বা হাব আবার কি করে, যেই কম্পিউটারকে আমি তথ্য দিতে চাচ্ছি সেই কম্পিউটারে তথ্য পৌঁছায় দেয়। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে নোড সমূহ পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান প্রদান করতে পারে না। তো এবার আমরা যে টোপোলজি নিয়ে পড়বো, স্টার টোপোলজি পড়লাম, এবার আমরা পড়বো ট্রি টোপোলজি। কি টোপোলজি? ট্রি টোপোলজি। দেখো যে ট্রি টোপোলজি হায়ারার্কিক্যাল টোপোলজি নামে পরিচিত। তো এটা অনেক বড় একটা এমসিকিউ হইতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ট্রি টোপোলজির আরেক নাম কি? ট্রি টোপোলজির আরেক নাম কি? হায়ারার্কিক্যাল টোপোলজি। ট্রি টোপোলজির আরেকটা নাম হচ্ছে হায়ারার্কিক্যাল টোপোলজি। আচ্ছা দেখো যে এটি বর্তমানে সর্বাধিক ব্যবহৃত টোপোলজি গুলোর মধ্যে একটি। আমরা পড়ে আসছি এর আগে যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন টোপোলজি? স্টার টোপোলজি। এছাড়াও যে টোপোলজিটা অনেক বেশি ব্যবহৃত হয় সেটা কি আমার ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি বাস টোপোলজি এবং স্টার টোপোলজির বৈশিষ্ট্যগুলোকে একত্র করে। এই যে আমরা ট্রি টোপোলজিটা দেখতেছি, এই টোপোলজিটা কি করে দেখো, বাস টোপোলজি আর স্টার টোপোলজির বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে। মানে বাস টোপোলজি আর স্টার টোপোলজিকে যদি তুমি একসাথে করো তাহলে যে টোপোলজিটা পাবা সেটা হচ্ছে আমার ট্রি টোপোলজি। তো তোমাদের বোঝার জন্য আমি বাস টোপোলজিটা আরেকবার একটু রিকল করছি। তো বাস টোপোলজি কি, ধরো একটা নেটওয়ার্কের মাঝখানে তোমার 5টা কম্পিউটার আছে। তো 5টা কম্পিউটার একটা যদি একক সংযোগ লাইন দ্বারা যুক্ত থাকে তাহলে সেই নেটওয়ার্ক টোপোলজিটাকে আমরা বলবো বাস টোপোলজি। আবার বলছি যে ধরো একটা নেটওয়ার্কে ডিভাইসগুলো যদি একটা একক সংযোগ লাইন বা একটা তারের মাধ্যমে যদি সবগুলো ডিভাইস যুক্ত থাকে, একটা নেটওয়ার্কে একটা তারের মাধ্যমে যদি সবগুলো ডিভাইস যুক্ত থাকে তাহলে সেই নেটওয়ার্ক টোপোলজিকে আমরা বলবো কি বাস টোপোলজি। তো এখানে ট্রি টোপোলজি কাকে বলা হচ্ছে, যদি আমরা বাস টোপোলজি এবং স্টার টোপোলজির বৈশিষ্ট্যগুলো একত্রিত করে দেই তাহলে আমরা যে টোপোলজি পাবো সেটা হচ্ছে আমার কি ট্রি টোপোলজি।
তো এই টোপোলজি নেটওয়ার্ককে একাধিক স্তরে বিভক্ত করে, যেখানে প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়, এভাবেই দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়, এভাবে স্তরে স্তরে বিভক্ত থাকে। এক্ষেত্রে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সকল কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থানে যুক্ত করা হয়, যাকে রুট নোড বলে। রুট নোড বলে, এই জিনিসটা একটু মার্ক করে রাখলাম, এটা আমি পরে বোঝাচ্ছি। এই টোপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে শাখা প্রশাখার মতো বা বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে বলে একে ট্রি টোপোলজি বলা হয়। সকল প্রতিবেশী হোস্টের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ রয়েছে। এখন দেখো জিনিসটা কি হয়েছে, যে এটা হচ্ছে আমার একটা ট্রি টোপোলজির মডেল। তো এখানে একটা কম্পিউটার আছে, এখানে দুইটা কম্পিউটার আছে, এখানে অনেকগুলো কম্পিউটার আছে। দেখো এখানে তিনটা স্তর দেখতে পাচ্ছ না, এখানে একটা কম্পিউটার, এখানে দুইটা কম্পিউটার ধরো, আর এখানে হচ্ছে আমার 1 2 3 6টা। তো এখানে এগুলো সবগুলোকে তোমরা কম্পিউটার হিসেবে চিন্তা করতে পারো। তো ধরো এখানে একটা কম্পিউটার, এখানে দুইটা কম্পিউটার, এখানে নিচে 6টা কম্পিউটার, এখানে 3টা লেয়ার দেখতে পাচ্ছি না, এখানে আমরা 3টা লেয়ার দেখতে পাচ্ছি। তো এই টোপোলজিটা এরকমই, যে এখানে বেশ কয়েকটা লেয়ার থাকে। তো প্রথমত কি হয় দেখো, এই যে দুইটা কম্পিউটার আছে না, এটা ধরো প্রথম লেয়ার, এটা ধরো দ্বিতীয় লেয়ার, এটা ধরো তৃতীয় লেয়ার। তো এই যে 2 নাম্বার লেয়ারে যে দুইটা কম্পিউটার আছে, এরা এই প্রথম কম্পিউটার থেকে তথ্য পায়। এই যে 2 নাম্বার যে লেয়ারে দুইটা কম্পিউটার আছে, এরা তথ্য পাবে কোথায় থেকে? প্রথম কম্পিউটার থেকে বা প্রথম লেয়ারের কম্পিউটার থেকে। আবার এই যে নিচে যে 6টা কম্পিউটার দেখতেছো, এরা কোথায় থেকে তথ্য পাবে? এই যে দ্বিতীয় লেয়ারের কম্পিউটার থেকে। জিনিসটা আবার বোঝার চেষ্টা করো, যে এই যে 2 নাম্বার লেয়ারে যে কম্পিউটারগুলো আছে, এরা তথ্য পাবে কই থেকে? প্রথম লেয়ার থেকে। আবার 3 নাম্বার লেয়ারে যে কম্পিউটারগুলো আছে, এরা তথ্য পাবে কই থেকে? 2 নাম্বার লেয়ার থেকে। তো এইভাবে এইভাবে যে আমার নেটওয়ার্ক টোপোলজিটা গড়ে উঠছে, একে আমার বলা হচ্ছে ট্রি টোপোলজি। তো এখানে আরেকটা কথা বলা আছে দেখো, যে এক্ষেত্রে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সকল কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থানে যুক্ত করা হয়, যাকে রুট নোড বলে। তো দেখো এখানে আমরা একটা ডিভাইস দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা কম্পিউটার থেকে সংযোগ দেয়া আছে, প্রত্যেকটা কম্পিউটার থেকে একটা করে তার দিয়ে এখানে সংযোগ দেওয়া হয়। তো এই জায়গাটাকে বলা হয় আমার রুট নোড। এই জায়গাটাকে কি বলা হয়? রুট নোড। মানে সবগুলো কম্পিউটারকে একটা জায়গায় সংযোগ দিয়ে রাখা হয়, সবগুলো কম্পিউটার বা সুইচ বা হাবকে একটা জায়গায় সংযোগ দিয়ে রাখা হয়, এই জায়গাটাকে বলা হচ্ছে রুট নোড। আর এখানে কিভাবে থাকে কম্পিউটারগুলো দেখো, যেখানে 3টা লেয়ার আছে, এটা 4টা 5টা 6টা যে কয়টা লেয়ার ইচ্ছা তুমি রাখতে পারো। তো এখানে কি হবে, কাজ করবে কিভাবে, যে দ্বিতীয় লেয়ার তথ্য পাবে হচ্ছে প্রথম লেয়ার থেকে, আবার তৃতীয় লেয়ার তথ্য পাবে দ্বিতীয় লেয়ার থেকে। তো এইভাবে যে আমার টোপোলজিটা গড়ে ওঠে, একেই বলা হয় হচ্ছে আমার ট্রি টোপোলজি। একেই আমার কি বলা হয়? ট্রি টোপোলজি। তো এখানে দেখো এই টোপোলজিটা কি আমার গাছের মতো না, গাছের মতো শাখা প্রশাখা আছে না এখানে, যেহেতু এটা আমার গাছের মতো শাখা প্রশাখা বিশিষ্ট, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে ট্রি বা গাছ টোপোলজি। তো আশা করি বুঝতে পেরেছো। তো ট্রি টোপোলজি তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সামনের দিকে এগোবো। আচ্ছা, তোমরা বলছো ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো দেখো এর আগের স্লাইডে আমি একটা কথা বলেছিলাম, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলেছিলাম যে ট্রি টোপোলজির আরেক নাম কি। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে ট্রি টোপোলজির আরেক নাম কি, এটা তোমাদের মনে আছে কিনা। আমি একটু কিছুক্ষণ আগেই পড়িয়েছি যে ট্রি টোপোলজির আরেক নাম কি, একটা বড় নাম আছে। সানজিদা ইসলাম বলছো হায়ারার্কিক্যাল। আচ্ছা ঠিক আছে, সানজিদা ইসলামের উত্তরটা ঠিক হয়েছে, যে ট্রি টোপোলজির আরেক নাম দেখো হায়ারার্কিক্যাল টোপোলজি। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে ট্রি টোপোলজির আরেক নাম কি? হায়ারার্কিক্যাল টোপোলজি। ওকে, আচ্ছা আমরা সামনের দিকে এগোই। এখন আমরা দেখব ট্রি টোপোলজির সুবিধাগুলো কি। দেখো যে ট্রি টোপোলজিতে দীর্ঘ দূরত্বে সংকেত প্রেরণ করা যায়। তুমি যদি চাও অনেক দূরে তথ্য পৌঁছাতে পারবা। যে কোনো সময় নতুন শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টোপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। অর্থাৎ আমি যে এখানে দেখালাম না যে অনেকগুলো লেয়ার, তুমি চাইলে লেয়ার বাড়াতে পারবা, মানে একসাথে 4 5 6 7
যতগুলা লেয়ার তুমি চাও তৈরি করতে পারবা। এরপর বলা হচ্ছে যে নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না। যেটা আমি আগেও বুঝে আসছি যে ধরো নেটওয়ার্কের মাঝখানে তুমি একটা কম্পিউটার অ্যাড করছো বা বাদ দিছো, তাহলে এই নেটওয়ার্কের উপর কোনো ইফেক্ট পড়বে না। এরপর বলা হচ্ছে দেখো যে ট্রি টোপোলজিতে ত্রুটি শনাক্তকরণ এবং সংশোধন খুব সোজা। ধরো এই নেটওয়ার্কের মধ্যে কোনো সমস্যা হয়েছে, সেটা তুমি চাইলে খুব সহজে বের করতে পারবা, সমস্যাটা বের করতে পারবা যে কি সমস্যা হয়েছে এবং খুব সহজে সেটা সলভ করতে পারবা। আচ্ছা, এরপর দেখো নেটওয়ার্কের কোনো নোড বা শাখা নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয় না। ধরো এই নেটওয়ার্কের মাঝখানে 10টা কম্পিউটার আছে, একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, 10টা কম্পিউটার আছে, একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে। এর ফলে আমার এই নেটওয়ার্কটা কি হবে না, নষ্ট হবে না, জাস্ট ওই কম্পিউটারটা নষ্ট হয়ে যাবে, বাট নেটওয়ার্কের উপর এটার কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে প্রতিটি পৃথক সেগমেন্টের জন্য পয়েন্ট টু পয়েন্ট ওয়্যারিং আছে। এটা আমি একটু চিত্রের মাধ্যমে বুঝাই। যে ধরো এটা একটা কম্পিউটার, দেখো দেখতে পাচ্ছ কিনা, ধরো এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটার কিন্তু আলাদা তার দিয়ে যুক্ত। এই যে এই কম্পিউটারটার সাথে এই কম্পিউটার, দেখো প্রত্যেকটা কম্পিউটার আলাদা তার দিয়ে যুক্ত, প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার কি দিয়ে যুক্ত, আলাদা তার দিয়ে যুক্ত। তো এখানে এটাই বলা হয়েছে যে প্রতিটি পৃথক সেগমেন্টের জন্য পয়েন্ট টু পয়েন্ট ওয়্যারিং আছে। ওয়্যারিং আছে বলতে যে তার দ্বারা যুক্ত আছে, প্রত্যেকটা আলাদা আলাদা তার দ্বারা যুক্ত থাকে। বড় ধরনের নেটওয়ার্ক গঠনে বা অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টোপোলজি খুবই উপযোগী। অনেক বড় যদি তুমি একটা নেটওয়ার্ক তৈরি করো বা কোনো অফিসের নেটওয়ার্ক তৈরি করো, তো সেই ক্ষেত্রে এই ট্রি টোপোলজিটা অনেক উপযোগী। এরপর বলা হচ্ছে যে ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কোন টোপোলজির ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি। কোন টোপোলজির ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি? ট্রি টোপোলজির। ট্রি টোপোলজির ক্ষেত্রে আমার ডেটার নিরাপত্তা বা সিকিউরিটি সবচেয়ে বেশি। তো এটা হচ্ছে অন্যতম একটা সুবিধা ট্রি টোপোলজির। আশা করি তোমরা ট্রি টোপোলজির সুবিধাগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ট্রি টোপোলজির অসুবিধাগুলো কি কি। দেখো, এই টোপোলজি কিছুটা জটিল প্রকৃতির। কি প্রকৃতির? জটিল। মানে এই টোপোলজি তৈরি করা অতটা সহজ না আর কি। তো রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অকার্যকর হয়ে যায়। এখন ধরো একদম এখান থেকে আমার নেটওয়ার্কটা শুরু হয়েছে না, এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় না, তাহলে আমার পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। এই কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে আমার কি হবে, পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। তো এটাই বলা হয়েছে যে রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অকার্যকর হয়ে যায়। এরপর দেখো, বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি। বাস্তবায়ন ব্যয় বলতে বোঝানো হচ্ছে যে এই নেটওয়ার্কটা তৈরি করতে অনেক টাকা খরচ হয়, তো এই জন্য বলা হচ্ছে যে বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি। এরপর দেখো, অন্তর্বর্তীকালীন কম্পিউটারগুলো নষ্ট হলে নেটওয়ার্কের অংশ বিশেষ অকার্যকর হয়ে যায়। কি বলছে? অন্তর্বর্তী কম্পিউটারগুলো নষ্ট হলে নেটওয়ার্কের অংশ বিশেষ অকার্যকর হয়ে যায়। কারণ অন্তর্বর্তী কম্পিউটারগুলো কি, এটা একটু বুঝে আসো। ধরো এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক, এই কম্পিউটারটা তোমার নষ্ট হয়ে গেছে। ধরো এই নেটওয়ার্কের মাঝখানে তোমার এই কম্পিউটারটা নষ্ট হয়েছে, তোমার এই নেটওয়ার্কের তখন কিছু হবে না। তোমার নেটওয়ার্ক একমাত্র নষ্ট হবে কখন, যখন এই যে নেটওয়ার্ক দ্বারা, মানে যে কম্পিউটার দ্বারা নেটওয়ার্ক শুরু হয়েছে, এই কম্পিউটার যখন নষ্ট হবে তখন তোমার পুরো নেটওয়ার্কটা ধ্বংস হয়ে যাবে। বাট ধরো এখানে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারটা তোমার নষ্ট হয়ে গেছে, তখন নেটওয়ার্কটা চলবে, শুধু এই যে এই 3টা কম্পিউটার একসাথে যুক্ত না, এইখানে নেটওয়ার্কটা চলবে না, শুধুমাত্র এইখানে নেটওয়ার্কটা অকার্যকর হবে, এইটুকুতে নেটওয়ার্ক ঠিক থাকবে। বুঝাতে পেরেছি কিনা দেখো, যে ধরো এই কম্পিউটারটা নষ্ট হয়েছে, তখন এই পুরো নেটওয়ার্কটা অকার্যকর হবে না, শুধুমাত্র অকার্যকর হবে কোনটুকু, এই যে এর আশেপাশে যে কয়টা কম্পিউটার আছে সে কয়টা কম্পিউটার। তো এখানে এটাই বলা হয়েছে যে অন্তর্বর্তী কম্পিউটারগুলো নষ্ট হলে নেটওয়ার্কের অংশ বিশেষ অকার্যকর হয়ে যায়। ওকে, তো ট্রি টোপোলজির অসুবিধাগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও তো। আমাকে একটু কমেন্ট করে জানাও যে ট্রি টোপোলজির অসুবিধাগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, সবাই বলছো জি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার আমরা যাব মেশ টোপোলজিতে। কি টোপোলজিতে যাব? মেশ টোপোলজিতে। দেখো, যে মেশ টোপোলজির প্রতিটি নোড নেটওয়ার্কের অধীনস্থ অন্যান্য সকল নোডের সাথে সরাসরি সংযুক্ত থাকে অথবা কয়েকটি নোডের সাথে সরাসরি সংযুক্ত থাকে।
এখানে আমরা এই লেখাগুলো বাদ দিলে আমরা সরাসরি চিত্রে আসি। দেখো এই টোপোলজির ক্ষেত্রে হয় কি, এখানে ধরো 1 2 3 4 5 পাঁচটা কম্পিউটার আছে। এই পাঁচটা কম্পিউটারই পাঁচটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। দেখো এই কম্পিউটার সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত, এই কম্পিউটার সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত, এই কম্পিউটারও সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত। তো এটাই বলা হচ্ছে যে এই টোপোলজির ক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা ডিভাইসের সাথে যুক্ত থাকে, মানে একে অপরের সাথে সবাই যুক্ত থাকে। তো এই ধরনের যে ডিভাইসটা তাকে বলা হচ্ছে আমার মেশ টোপোলজি। কি টোপোলজি? মেশ টোপোলজি। এতে কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। এখানে যেহেতু প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত, তাই এখানে আমার কোনো সার্ভার কম্পিউটারের দরকার নেই। এই টোপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতি নোডে n-1টি সংযোগের প্রয়োজন হয়। এখন এই জিনিসটা আমি একটু বুঝাই। সংযোগ বলতে দেখো এই কম্পিউটারকে তোমার তো প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযোগ দিতে হবে বা তার লাগাতে হবে। ধরো তার লাগাতে হবে, তো এই কম্পিউটারে তুমি কয়টা তার লাগাবা এটার জন্য একটা সূত্র আছে। কি সূত্র? n-1। এটা কিরকম আমি তোমার বুঝাই দিতেছি। তোমাকে যদি বলে যে এই নেটওয়ার্কে এই কম্পিউটারে তোমার কয়টা তার লাগাতে হবে, তুমি তখন এই সূত্রটা ইউজ করবা। এখানে n বলতে বোঝাচ্ছে এই যে n-1 না, এখানে n বলতে বোঝাচ্ছে যে তোমার নেটওয়ার্কে কয়টা ডিভাইস আছে। কয়টা ডিভাইস আছে? দেখো 1 2 3 4 5। তার মানে আমার n এর মান কত? 4। তাহলে তোমার কয়টা তার লাগাতে হবে? 4 - 1 3টা। এখন তুমি মিলাই দেখো, সরি n এখানে কয়টা? 1 2 3 4 5টা। সরি এখানে আমার কম্পিউটার কয়টা বা ডিভাইস কয়টা? 5টা। তো আমার সূত্র কি? n-1। তাহলে n-1 করলে হয় আমার 4। তার মানে তোমার এই কম্পিউটারের সাথে 4টা তার লাগাতে হবে, অর্থাৎ আমার প্রত্যেকটা কম্পিউটারের সাথে 4টা করে সংযোগ দরকার। কয়টা করে সংযোগ দরকার? 4টা করে সংযোগ দরকার। দেখো আমি জিনিসটা আবার বুঝাই। তোমাকে যদি প্রশ্ন করে যে এই নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কতটি করে সংযোগ দরকার হবে, এই নেটওয়ার্কে প্রত্যেকটি কম্পিউটারের সাথে কতটি সংযোগ দরকার হবে, তখন তোমার সূত্রটা কি? n-1। তো এখানে n দ্বারা কি বোঝাচ্ছে? n দ্বারা বোঝাচ্ছে যে এই নেটওয়ার্কে ডিভাইসের সংখ্যা কত। তো এই নেটওয়ার্কে ডিভাইসের সংখ্যা কত? দেখো 1 2 3 4 5। 5টা হচ্ছে আমার ডিভাইস। তো n-1 করলে কি হবে? 5 - 1 = 4। তো দেখো এই কম্পিউটারের সাথে আমার 4টা তার যুক্ত আছে, 1 2 3 4। এটা গেল যে তোমার কয়টা সংযোগ দরকার হয়। আচ্ছা, এটা গেল আমার কয়টা সংযোগ দরকার হয়। এবার তোমার যদি বলে যে নেটওয়ার্কের তারের সংখ্যা কত, মানে এই যে একটা নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কে মোট তারের সংখ্যা কত, তাহলেও তোমার একটা সূত্র আছে। প্রথমত তোমার কি বলতে পারে যে প্রতিটি কম্পিউটারের সাথে কতটি সংযোগ দরকার। যদি তোমার বলে যে প্রতিটি কম্পিউটার বা প্রতিটি ডিভাইসের সাথে কতটা সংযোগ দরকার, তাহলে তোমার সূত্র হবে n-1। প্রতিটি ডিভাইসের সাথে কতটা সংযোগ দরকার বলে সূত্র কি? n-1। প্রতিটি ডিভাইসের সাথে কতটি সংযোগ দরকার বললে তোমার সূত্র হবে n-1। আর যদি তোমাকে বলে যে এই মেশ টোপোলজিতে কতটি তার রয়েছে, তাহলে তোমার সূত্র কি হবে? দেখো তখন তোমার সূত্র হবে n গুণন n-1 ডিভাইডেড বাই 2। এটা দেখো তোমার সূত্র কি হবে তখন? n গুণন n-1 ডিভাইডেড বাই 2। জিনিসটা আবার দেখো সূত্রটা কি হবে। তোমার বলছে যে তোমাকে যদি বলা হয় যে এই যে একটা মেশ টোপোলজি তুমি তৈরি করছো, এই মেশ টোপোলজিতে তোমার তারের সংখ্যা কত, তখন তুমি এটা একটা সূত্রের সাহায্যে বের করতে পারো যে তোমার কতগুলো তার লাগবে। সেই সূত্রটা কি? n গুণন n-1 ডিভাইডেড বাই 2। এখন দেখো আমি এই যে চিত্রটা দেয়া আছে বা এই যে মেশ টোপোলজি দেয়া আছে, এখানে কয়টা তার দরকার এটার সংখ্যা আমি বের করব। তো এখানে দেখো আমার ডিভাইস কয়টা? 1 2 3 4 5। তার মানে আমার n এর মান কত? n এর মান হচ্ছে 5। n এর মান কত? 5। এখন আমি এই সূত্রতে বসাবো। n আমরা জানি 5 গুণন 5 - 1 ডিভাইডেড বাই 2। তার মানে আমার কি হচ্ছে দেখো, হিসাব করি। 5 গুণন 5 - 1 কত? 4, নিচে হচ্ছে 2। তাহলে আমার কত হয়? এই 2 দিয়ে আমি 2 কে কেটে দিতে পারি, তাহলে আমার অ্যান্সার আসে 5 × 2 = 10। তার মানে আমার
এই পুরো নেটওয়ার্কে 10টা তার দরকার হবে। এই নেটওয়ার্কে আমার কয়টা তার দরকার হবে? 10টা তার দরকার হবে। জিনিসটা আমি অন্য একটা জিনিস মানের সাহায্যে তোমাদের বুঝাই। ধরো একটা মেশ টপোলজি আছে, মেশ টপোলজিতে 5টা কম্পিউটার, সরি ধরো 6টা কম্পিউটার আছে। কয়টা কম্পিউটার আছে? 6টা কম্পিউটার আছে। এখন তোমাকে বলছে যে হচ্ছে এই যে পুরো টপোলজিতে কয়টা তার দরকার, তখন তুমি কি করবা? আমরা একটা সূত্র পড়লাম, সূত্রটা কি দেখো, n গুণন n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখন যদি বলে যে তোমার এই মেশ টপোলজিতে 6টা ডিভাইস আছে, তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? তোমার n এর মান কত? n এর মান হচ্ছে 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কত আসবে দেখো, 6 গুণন 6 মাইনাস 1 হয় 5 ডিভাইডেড বাই 2। এখন 2 কে তুমি 6 দিয়ে কাটো, 3, তাহলে 3 5 15। তাহলে তোমার একটা মেশ টপোলজিতে যদি 6টা ডিভাইস থাকে তাহলে সেখানে তোমার 15টা তার লাগবে। তো এটাই বলা হচ্ছে যে যদি তোমাকে বলা হয় যে একটা টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে কতগুলো সংযোগ বা তারের প্রয়োজন, তখন তোমার সূত্র হবে হচ্ছে n-1। আর যদি তোমাকে বলে যে এই পুরো টপোলজিতে কতগুলো তার দরকার, তখন তোমার সূত্র হবে n × n-1 ডিভাইডেড বাই 2। তো আশা করি বুঝতে পেরেছো। আমাকে একটু বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, অনেকেই কারেক্ট বলেছো যে ইমতিয়াজ বিন মাহবুব, জিন্নাত তারা। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ওকে, সবাই বলছো বুঝছি। ওকে, তাহলে আমরা পরে যাই। এরপর দেখো যে মেশ টপোলজি 2 প্রকার। কত প্রকার? মেশ টপোলজি আমার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে পূর্ণ মেশ টপোলজি, একটা হচ্ছে দেখো পূর্ণ মেশ টপোলজি, আর একটা হচ্ছে আমার আংশিক মেশ টপোলজি। একটা হচ্ছে পূর্ণ মেশ টপোলজি আর একটা হচ্ছে আংশিক মেশ টপোলজি। তো দেখো যে একটি পূর্ণ মেশ টপোলজিতে প্রতিটি নোড প্রতিটি নেটওয়ার্কের অন্য সকল নোডের সাথে সরাসরি সংযুক্ত থাকে। আর আংশিক মেশ টপোলজিতে বলা হচ্ছে যে প্রতিটি নোড অন্যান্য সকল নোডের সাথে সংযুক্ত না থেকে নির্দিষ্ট নোড সমূহের সাথে সংযুক্ত থাকে। তো এই জিনিসটা আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝবো। দেখো, এটা হচ্ছে তোমার আংশিক মেশ আর একটা হচ্ছে পূর্ণ মেশ। মেশ টপোলজি কয় প্রকার? একটা হচ্ছে পূর্ণ মেশ টপোলজি আর একটা হচ্ছে আংশিক মেশ টপোলজি। তো পূর্ণ মেশ টপোলজিতে হয় কি, প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। কি হবে? প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। আর আংশিক মেশ টপোলজিতে কি হয় দেখো, যে একটা কম্পিউটার সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকবে না, ও চায় যে এই 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকতে। তো তখন কি করবে? সে শুধুমাত্র এই 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, অন্যগুলোর সাথে যুক্ত থাকবে না। তো আংশিক মেশ টপোলজিতে বোঝানো হয় যে এক কম্পিউটার নির্দিষ্ট কয়েকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আর পূর্ণ মেশ টপোলজিতে বলা হয় যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো এটাই হচ্ছে আমার আংশিক মেশ আর পূর্ণ মেশের মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো। তো এটা তেমন কঠিন কিছু না, তো এই জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। দেখো মেশ টপোলজির সুবিধাগুলো দেখো। যে কোনো 2টি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা যায়। মানে এখানে অনেক দ্রুত গতিতে তুমি ডেটা আদান প্রদান করতে পারো। একটি সংযোগ লাইন নষ্ট হয়ে গেলেও বিকল্প সংযোগ লাইন ব্যবহার করে ডেটা আদান প্রদান করা যায়। অর্থাৎ একটা লাইন যদি তোমার নষ্ট হয়ে যায়, তোমার এই নেটওয়ার্কের উপর এটার কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা, এরপর দেখো এতে ডেটা কমিউনিকেশন অনেক বেশি নিশ্চয়তা থাকে। অর্থাৎ এই হচ্ছে টোপোলজি যদি তুমি ইউজ করো তাহলে তুমি এটা নিশ্চিত থাকতে পারো যে তুমি যদি কোনো চাও তথ্য পাঠাতে, তাহলে সেই তথ্যটা অন্য কোনো কম্পিউটারে পৌঁছাবেই। তো এই জন্যই বলা হচ্ছে যে এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। এরপর বলা হচ্ছে দেখো যে নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। তো এই নেটওয়ার্কে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে সেই সমস্যাটা তুমি খুব সহজে সমাধান করতে পারো। এরপর বলা হচ্ছে নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করে। এই নেটওয়ার্কে সিকিউরিটি অনেক বেশি, প্লাস তুমি যদি চাও যে তোমার তথ্যগুলোকে তুমি গোপন রাখবা, তাহলে তুমি এই টোপোলজি ব্যবহার করে তুমি তোমার তথ্যগুলোকে গোপন রাখতে পারো। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট বা বিচ্ছিন্ন হলেও নেটওয়ার্ক সচল থাকে। ধরো হচ্ছে এই নেটওয়ার্কে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল, তাহলে এই নেটওয়ার্কটা সচল থাকবে, এই নেটওয়ার্কটা নষ্ট বা ধ্বংস হয়ে যাবে না, এটাই বলা হয়েছে। এরপর দেখো নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতি কমে না। এই জিনিসটা আমি আগে বুঝে আসছি যে ধরো এই নেটওয়ার্কের মাঝখানে তুমি একটা কম্পিউটার অ্যাড করছো বা একটা কম্পিউটার সেই নেটওয়ার্ক থেকে সরাই নিছো, এর ফলেও এই টোপোলজিতে কোনো ধরনের অসুবিধা হবে না। আচ্ছা, তো
তো আশা করি হচ্ছে তোমরা মেশ টপোলজির সুবিধাগুলো বুঝতে পেরেছো। তো আমি সামনের দিকে যাচ্ছি। দেখো মেশ টপোলজির অসুবিধাগুলো কি কি। তো এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশ জটিল। তো এখানে ইনস্টলেশন জিনিসটা আমি আগেই বুঝিয়েছি যে ইনস্টলেশন জিনিসটা হচ্ছে এটা যে তুমি ধরো একটা নেটওয়ার্ক তৈরি করতেছো, তো এই নেটওয়ার্ক তৈরি যে করতেছো বা নেটওয়ার্ক বিল্ড আপ করতেছো, এই নেটওয়ার্ক বিল্ড আপ করাকেই বলা হচ্ছে আমার ইনস্টলেশন। আর কনফিগারেশন বলতে বোঝায় যে ধরো একটা নেটওয়ার্কে তোমার বেশ কিছু ডিভাইসের দরকার, তো এই যে ডিভাইসগুলোকে তুমি নেটওয়ার্কের মধ্যে আনতেছো বা ডিভাইসগুলোকে যুক্ত করতেছো, এই জিনিসটাকে বলা হচ্ছে কনফিগারেশন। তো এই মেশ টপোলজিতে এই নেটওয়ার্কের ইনস্টলেশন আর কনফিগারেশন অনেক জটিল হয়ে থাকে। এরপর দেখো কি হয় যে নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, বিধায় খরচ বেড়ে যায়। তো এই নেটওয়ার্কের মাঝখানে অনেক ধরনের লিঙ্ক আপের দরকার হয়। জিনিসটা আমি চিত্রতে আসি। দেখো এই নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয় যে একটা নোডের সাথে আরেকটা নোড যুক্ত থাকে, একটা নোডের সাথে আরেকটা নোড যুক্ত থাকে, মানে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস পরস্পর যুক্ত থাকে। তো এর জন্য অনেকগুলো লিঙ্ক আপ দরকার। লিঙ্ক আপ বলতে কি বোঝাচ্ছে যে এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার, মানে প্রত্যেকটা কম্পিউটার পরস্পরের সাথে যেহেতু যুক্ত থাকে, তো এই জন্য এদের মধ্যে অনেক লিঙ্ক আপের দরকার হয়। তো এই জন্য এটাই বলা হচ্ছে যে এই নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, এজন্য খরচ অনেক বেড়ে যায়। একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারকে যুক্ত করতে ধরো অনেক ধরনের তারের দরকার হয়, অনেক ধরনের কেবলের দরকার হয়, তো এই জন্য এতে খরচ আমার বেড়ে যায়। তো এটাই বলা হচ্ছে যে নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, যার ফলে খরচ অনেক বেড়ে যায়। মেশ টপোলজি নিয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এর সুবিধা এবং অসুবিধাগুলো ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে এগোই। দেখো আজকের টোপোলজির আমাদের লাস্ট টপিক হচ্ছে হাইব্রিড টোপোলজি। তো যতগুলো টোপোলজি আমরা পড়লাম তার মধ্যে শেষ হচ্ছে হাইব্রিড টোপোলজি। দেখো হাইব্রিড টোপোলজিটা কি। তো ভিন্ন ধরনের একাধিক টোপোলজির সমন্বয়ে যদি নতুন এক ধরনের টোপোলজি গঠিত হয়, তখন নতুন টোপোলজিকে হাইব্রিড টোপোলজি বলা হয়। উদাহরণস্বরূপ রূপালী ব্যাংকের একটি শাখায় যদি রিং টোপোলজি এবং রূপালী ব্যাংকের অন্য শাখায় বাস টোপোলজির উপস্থিতি থাকে, তবে এই দুটি টোপোলজিকে সংযুক্ত করার ফলে হাইব্রিড টোপোলজি গঠিত হবে। এখন জিনিসটা আসো চিত্রের মাধ্যমে বোঝা যাক। ধরো এখানে বেশ কিছু টোপোলজি আছে, এটা একটা টোপোলজি, এটা একটা টোপোলজি, এটা একটা টোপোলজি, তিনটা আলাদা আলাদা টোপোলজি। এটা কি দেখো রিং টোপোলজি, এটা কি দেখো স্টার টোপোলজি। এই নিচের এই লেখাগুলোকে বাদ দাও। এটা ধরো রিং টোপোলজি, এটা হচ্ছে রিং টোপোলজি, এটা হচ্ছে আমার কি স্টার টোপোলজি। এটা রিং টোপোলজি আর স্টার টোপোলজি। তো এই দুইটা কিন্তু একই ধরনের টোপোলজি না। তো তুমি যদি চাও তাহলে এই ধরনের মানে ভিন্ন কয়েকটা টোপোলজিকে একসাথে যুক্ত করতে পারো। কি করতে পারো? ভিন্ন কয়েকটা টোপোলজিকে একসাথে যুক্ত করতে পারো। যখন অনেকগুলো ভিন্ন টোপোলজি একসাথে যুক্ত হবে, কি হবে? অনেকগুলো ভিন্ন টোপোলজি একসাথে যুক্ত হবে, তখন সেই টোপোলজিকে আমরা বলবো কি হাইব্রিড টোপোলজি। অনেকগুলো ভিন্ন টোপোলজি যখন একত্রে পরস্পর যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় আমার হাইব্রিড টোপোলজি। তো এখানে দেখো তোমার একটা উদাহরণ বলা হয়েছে যে রূপালী ব্যাংকের একটি শাখায় রিং টোপোলজি এবং রূপালী ব্যাংকের অন্য শাখায় বাস টোপোলজির উপস্থিতি থাকলে তাকে তুমি হাইব্রিড টোপোলজি বলতে পারো। কারণ কি দেখো যে একটা ব্রাঞ্চে তোমার আছে রিং টোপোলজি আর একটা ব্রাঞ্চে আছে কি বাস টোপোলজি। তো এজন্য জিনিসটা কিন্তু আমার সেম না, এই দুইটা টোপোলজি কিন্তু ভিন্ন। তো এই যে ভিন্ন ভিন্ন টোপোলজি যখন একত্রিত হয়, তখন যে টোপোলজি আমার গঠিত হয়, এটাকে আমার বলা হচ্ছে কি হাইব্রিড টোপোলজি। তো এরপর দেখো কি লেখা আছে যে ভিন্ন ধরনের একাধিক টোপোলজি সমন্বয়ে যদি নতুন এক ধরনের টোপোলজি গঠিত না হয়, তখন এই নতুন টোপোলজিকে হাইব্রিড টোপোলজি বলা হয় না। যেটা আমি বললাম যে ধরো দুইটা ব্যাংকের মাঝখানে দুইটাতেই তোমার হচ্ছে বাস টোপোলজি আছে, তো সেইখানে তুমি যে সেই দুইটা টোপোলজিকে যদি তুমি একত্রিত করো, তাহলে তুমি যে টোপোলজি পাবা সেটাকে তুমি হাইব্রিড টোপোলজি বলতে পারবা না। অর্থাৎ হাইব্রিড টোপোলজি হইতে হলে আমার কি হইতে হবে? যে দুইটা ভিন্ন টোপোলজি হইতে হবে। দুই বা ততোধিক ভিন্ন টোপোলজি যখন পরস্পর যুক্ত হবে, তখন সেটাকে আমার বলা হবে কি হাইব্রিড টোপোলজি। তো এখানে হাইব্রিড টোপোলজি একটা উদাহরণ বলা আছে, দেখো যে ইন্টারনেটকে হাইব্রিড টোপোলজি হিসেবে অভিহিত করা হয়। তাহলে তোমাকে যদি বলে যে ইন্টারনেট কোন ধরনের টোপোলজি, তাহলে তুমি কি বলবা? ইন্টারনেট হচ্ছে এক ধরনের হাইব্রিড টোপোলজি। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ইন্টারনেটকে কোন টোপোলজি বলা হয়? ইন্টারনেট এক ধরনের হাইব্রিড টোপোলজি।
ইন্টারনেট একটি হাইব্রিড টোপোলজির নেটওয়ার্ক। কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক যেখানে সব ধরনের টোপোলজির মিশ্রণ দেখা যায়। তো যেটা আমি বললাম যে ইন্টারনেটের ক্ষেত্রে কি হয়, আমার অনেকগুলো টোপোলজি একসাথে যুক্ত হয়, যার ফলে আমার একটা হাইব্রিড টোপোলজি গঠিত হয়, আর এজন্য ইন্টারনেটকে একটা হাইব্রিড টোপোলজি বলা হয়। তো হাইব্রিড টোপোলজি সম্বন্ধে যদি আমি আরেকবার রিপিট করি, হাইব্রিড টোপোলজিটা কি? হাইব্রিড টোপোলজি হচ্ছে এমন এক ধরনের টোপোলজি যেখানে দুই বা ততোধিক ভিন্ন টোপোলজি একত্রে গঠিত হবে বা একত্রে যুক্ত হবে। তো হাইব্রিড টোপোলজি কি? যেখানে দুই বা ততোধিক ভিন্ন টোপোলজি পরস্পর একত্রে যুক্ত হয়। তো এই ধরনের টোপোলজিকে বলা হয় হচ্ছে হাইব্রিড টোপোলজি। তো হাইব্রিড টোপোলজির সুবিধাগুলো দেখো। আচ্ছা, হাইব্রিড টোপোলজি বুঝতে পেরেছো কিনা তোমরা একটু আমাকে জানাও। ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখো হাইব্রিড টোপোলজির সুবিধাগুলো কি দেখো। আচ্ছা, এই টোপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক সম্প্রসারণ করার সুযোগ রয়েছে। এখানে সম্প্রসারণ বলতে বোঝাচ্ছে যে ধরো তুমি চাইলে যতগুলা টোপোলজি চাও একত্র করতে পারবা, বাট কন্ডিশন কি যে এখানে ভিন্ন ভিন্ন টোপোলজি হওয়া লাগবে। ভিন্ন ভিন্ন টোপোলজি যদি তুমি একত্রিত করো তাহলে এই নেটওয়ার্কটা সম্প্রসারণ হয় বা নেটওয়ার্কটা অনেক বড় হয় আর কি। তো এরপর দেখো যে কোনো একটি অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় না। ধরো কোনো একটা অংশ নষ্ট হয়েছে, ধরো একটা টোপোলজির পার্ট নষ্ট হয়ে গেছে। হাইব্রিড টোপোলজির মধ্যে আমরা কি দেখছি যে অনেকগুলো টোপোলজি থাকে। তো ধরো একটা টোপোলজির পার্ট নষ্ট হয়ে গেছে, তো একটা টোপোলজির পার্ট যদি নষ্ট হয় তাহলে কিন্তু তোমার পুরো নেটওয়ার্ক যে নষ্ট হয়ে যাবে বিষয়টা এমন না। ওই টোপোলজিটা জাস্ট নষ্ট হতে পারে, বাট পুরো হাইব্রিড টোপোলজি তখন নষ্ট হবে না, শুধুমাত্র একটা অংশ নষ্ট হবে। তো এটাই বলা হচ্ছে যে কোনো একটি অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় না। আচ্ছা, এরপর দেখো হাইব্রিড টোপোলজির কিছু অসুবিধাও আছে। তো হাইব্রিড টোপোলজির বড় অসুবিধা হলো হাইব্রিড নেটওয়ার্কের নকশা বা ডিজাইন করা। হাইব্রিড নেটওয়ার্কের আর্কিটেকচার ডিজাইন করা অনেক কঠিন। তো জিনিসটা হচ্ছে কি যে হাইব্রিড টোপোলজিটা কিন্তু অনেক জটিল একটা টোপোলজি, মানে অনেকগুলা টোপোলজিকে আমার একত্রিত করতে হয়। তো যার ফলে এই হাইব্রিড টোপোলজির ডিজাইন করা বা নকশা করা অনেক জটিল কাজ। তো এটা হচ্ছে আমার হাইব্রিড টোপোলজির অনেক বড় একটা অসুবিধা। এরপর দেখো ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশ জটিল প্রকৃতির। এটা নর্মাল। দেখো একটা হাইব্রিড টোপোলজি যদি তুমি তৈরি করতে চাও তাহলে তোমাকে অনেকগুলো টোপোলজি নিতে হবে, ভিন্ন ধরনের অনেক টোপোলজি। তো এটা কি, এটার জন্য তোমার মানে খরচও বেশি হবে, আবার অনেকগুলো টোপোলজিও দরকার। তো এই জিনিসটা অনেক জটিল না, এই জন্যই বলা হচ্ছে যে ইনস্টলেশন আর কনফিগারেশন জিনিসটা অনেক জটিল প্রকৃতির হয় এই হাইব্রিড টোপোলজির ক্ষেত্রে। এরপর দেখো যে হাইব্রিড নেটওয়ার্কে প্রচুর কেবলিং, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদির প্রয়োজন হয়, কাঠামোর ব্যয় খুব বেশি। এটাও নর্মাল যে দেখো তুমি যেহেতু অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করতেছো, তো এই জন্য এখানে অনেক তারের প্রয়োজন হবে, অনেক ডিভাইস লাগবে তোমার। তো যখন তুমি অনেক তার কিনবা, অনেক ডিভাইস কিনবা, তো এই জন্য কি আমার খরচটাও অনেক বেশি হবে। তো এটাই বলা হচ্ছে যে হাইব্রিড নেটওয়ার্কে প্রচুর পরিমাণে কেবলিং, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদির প্রয়োজন হওয়ায় কাঠামোর ব্যয় খুব বেশি হয়। তো এটা হচ্ছে আমার হাইব্রিড টোপোলজির অনেক বড় একটা অসুবিধা। তো এই হাইব্রিড টোপোলজি নিয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পেরেছো। তো আজকের লেকচারটা আমাদের এ পর্যন্তই ছিল, যে আজকে আমরা নেটওয়ার্ক টোপোলজি পর্যন্ত শেষ করেছি। তো যে কয়টা টোপোলজি ছিল আমি চেষ্টা করেছি সবকিছু কভার করার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি না বুঝো তাহলে অবশ্যই সেগুলো আমাকে পরের ক্লাসে জিজ্ঞেস করতে পারো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।